হ্যালো ফ্রেন্ডস বা আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের পড়াবো মোর দেশ কবিতাটি। ঠিক আছে, মোর দেশ সম্পর্কে কিছু বলে নিই। মোর দেশ সম্পর্কে তোমরা কি জানো একটু জানাও। ঠিক আছে, আমি যেটুকু জানি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। মোর দেশ বলতে আমি সেটাই বুঝি, এটা কোনো মোর দেশ বলে মোহর যে দেশ, মোর দেশ বলে কোনো জায়গা বা কোনো দেশের নাম নয়। এটা কবি বুঝিয়েছেন একটা সাঁওতাল পরগনা অঞ্চলকে, ঠিক আছে। হ্যাঁ, মহুয়া বলতে আমরা বুঝি, আমি বুঝি যে মহুয়াওয়ালা আমাদের গ্রামে যে সবাই জানে মহুল ফল, যেটা জানো তো, মহুল ফল যেটা হলুদ হয়, যেটা ফাগুন চৈত মাস থেকে পড়তে শুরু করে। হ্যাঁ, আমাদের আমাদেরও আছে 5টা গাছ আছে, আমাদের মা কাকিমারা যায় চৈত্র মাসে। ঠিক আছে, মহুয়া ফল মানে আনতে আর কি। তো ওটা নিয়ে আসে, তারপর ওটা শুকানোর পর অনেক মানুষ আসে যারা নিয়ে যায়, ওটা আমরা বিক্রি করি। ওরা বলে যে ওটা নাকি ওটা থেকে মদ তৈরি করে। ঠিক আছে, তো সেরকমই তিনি ওই তবে এই ধর আমাদের তো 2-4টা গাছ আছে, যারা সাঁওতাল পরগনা অঞ্চলে সেখানে জঙ্গল আছে, ওতে অনেক গাছ আছে, ওদের 2-5টা নয় 200-500 এরকম গাছ আছে। ঠিক আছে, তো তিনি এই সমর সেন যিনি লিখেছেন কবি আমাদের, মহুয়ার দেশ বলতে তিনি সেই সকল অঞ্চলকে তিনি বুঝিয়েছেন যে মহুয়ার দেশ, তাদের অনেক বন জঙ্গল আছে, সেখানে অনেক মহুয়া গাছ আছে। ঠিক আছে, আর মহুয়া মানে তোমরা বলে দিলাম যে মহুল ফল যেটা, সেটাকে আমরা বলি। হ্যাঁ, আর ওই মহুল ফল দেখে মদ বলতে মহিলা মদ বলে না, মহিলা মদ আমাদের গ্রামের ভাষায় জানে অনেক মানুষ যে মহিলা মদ তৈরি হয়, অনেকে খায়। যারা মানে ওই মদ পান করে আর কি, অনেকেই খায়। ঠিক আছে, তো কবি সেই সাঁওতাল পরগনাকে কেন্দ্র করেই তিনি এই কবিতাটা লিখেছেন। হ্যাঁ, তো যাই হোক, মহুয়ার দেশ সম্পর্কে তোমরা বুঝলে যে মহুয়ার দেশ বলতে আদৌ এটা কোনো দেশের নাম নয়, এটা একটা আদিবাসী মানুষদের একটা জায়গা বা তাদের একটা অঞ্চল, যেমন সাঁওতালি অঞ্চল, সাঁওতাল পরগনা অঞ্চল। ঠিক আছে, সেই দেশের কথায় তিনি উল্লেখ করেছেন, সেই জায়গার কথায় তিনি উল্লেখ করেছেন, সেটা দেশ বলে তিনি উল্লেখ করেছেন। ঠিক আছে, এবারে জেনে নেওয়া যাক সমর সেন সম্পর্কে। সমর সেন 1916 সালে 10 অক্টোবর জন্মগ্রহণ করেন কলকাতার বাগবাজারে। ঠিক আছে, তিনি ছিলেন একজন কবি এবং সাহিত্যিক, অপরদিকে আবার সাংবাদিক কাজেও তিনি করেছেন। তার বাবা ছিলেন অরুণ চন্দ্র সেন, তিনি একজন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন ইতিহাসের অধ্যাপক ছিলেন। ঠিক আছে, তবে সমর সেনের বেশিরভাগ সময় কাটিয়েছেন সাংবাদিকতায়। ঠিক আছে, সাংবাদিকতায় তার বহু সময় কাটিয়েছেন, যেমন স্টেটসম্যান পত্রিকাতে তিনি সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। হ্যাঁ, পরবর্তীকালে হিন্দুস্তান স্ট্যান্ডার্ড পত্রিকাতে তিনি কাজ করেছেন। তার উল্লেখযোগ্য অনেক তিনি গ্রন্থাবলী রচনা করেছেন। উল্লেখযোগ্য গ্রন্থাবলী হলো যেমন 3 পুরুষ, ঠিক আছে, খোলা চিঠি, কয়েকটি কবিতা, গ্রহণ, হ্যাঁ, বাবু বৃত্তান্ত প্রভৃতি। আর তিনি 1927 সালে 23 আগস্ট মারা যাচ্ছেন। ঠিক আছে, তাহলে মোর দেশ কবিতাটা তোমাদের শুরু করছি। তোমরা লাইন বাই লাইন দেখো, তোমরা বই বার করে নিতে পারো। আমি খাতার একটা পেজে টুকে নিয়েছি, আমার তো বই নেই, তো বই যখন পাই তখন টুকে নিই, আর ওটা পরবর্তীকালে পড়াই আর কি। তোমরা বইটা বার করো, আর না বার করলে কোনো অসুবিধা নেই, আমি বুঝিয়ে দিয়েছি। বইটা বার করলে হয় কি, তো আমি যেরকম লাইন বাই লাইন পড়ে যাবো, তোমরা একটু মিলিয়ে যাবে, আর আমি তো লাইন বাই লাইন বুঝিয়ে দেবো, তোমরা সেটা বুঝতে পারো ঠিক মতো বইটা কাছে থাকলে। ঠিক আছে, তোমরা যেটা ভালো বুঝবে করবে। ঠিক আছে, আমি এখন পড়াচ্ছি। দেখো, মহুয়ার দেশ, সমর সেন। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যতে একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকার ধূসর ফেনায়। কবি বলছেন যে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে, অর্থাৎ দেখবে সন্ধ্যা হলে যখন সূর্য অস্ত যায়, হ্যাঁ, যখন ওই অস্ত যাওয়ার সময় যে সূর্যের আলোর ছটাটা কোনো জলের উপর পড়ে, হতে পারে সেটা নদী কিংবা পুকুর, হতেই পারে সেটা শহরাঞ্চলেও গ্রামেও হতেই পারে। যখন পড়ে তখন কী বলছে, অলস সূর্যোদয় এঁকে, কী আঁকে না, গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ, বলে গলিত যেমন বলে গলা সোনার মতো লাল উজ্জ্বল আলো স্তম্ভ বলছে আঁকে দেয়। আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, অর্থাৎ নদীর জল যখন বইতে থাকে তখন যে ফেনাটা হয় তো ফেনাটা যখন ওই সূর্য অস্ত যাওয়ার সময় যে আলোর ছটাটা পড়ে লাভাময়, হ্যাঁ, তো ওইটাতে পড়লে কেমন লাগবে। মানে এটা কবির কল্পনা, এটা কোনো বাস্তব কিছু নয় যে জলটা কি আগুন লাগতে পারে, এরকম কোনো শুনেছো কি হয়েছে? জলে আগুন লাগে আমি জানি না, আর যদি হয়তো হতেও পারে।
ঠিক আছে, ওইটা নিয়ে আমি তর্ক করছি না, কিন্তু এটা কবির কল্পনা যে আগুন লাগে আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। ও ধূসর ফেনা বলতে ওই যে যখন জলটা বইতে থাকে তখন যে একটা ফেনা উৎপন্ন হয় কলো কলো রব নিয়ে, যখন হ্যাঁ ফেনা উৎপন্ন হয়নি, যখন ধর একটা ডাউন নিচে পড়ে যায় জলটা তখন একটা ফেনা উৎপন্ন হয়, আর ফেনাটার উপরে যখন ওই সূর্যের আলোটা পড়ে সন্ধ্যার সময় তখন বলছে পুরো লাল হয়ে যায়, তখন কবি মনে করছেন যে ওটা পুরা কী হয়েছে, যে যেমন ওইটা জলটা আগুন লেগে গেছে, এটাই কবি বর্ণনা করেছেন। সেই উজ্জ্বল স্তব্ধতায় সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অর্থাৎ দেখো, কবি এখানে একটা শহরের উল্লেখ করেছেন, মানে শহরে থেকে তিনি এই উপলব্ধিটা করছেন, ঠিক আছে। তো শহরে হয় কি, কলকারখানা কিংবা যানবাহন তো অনেক আছে, গাড়ি চলাচল দিন রাত করে চলছে, কলকারখানা চলছে দিন রাত, হ্যাঁ 24 ঘন্টায় চলছে, 3টে শিফটে হয়তো কলকারখানা। তো সেখান থেকে যে ধোঁয়াটা উৎপন্ন হয়েছে, তো সেই ধোঁয়াটাই বলছে কি বলছে বঙ্কিম, অর্থাৎ বাঁকা। হ্যাঁ, বাঁকা মানে এটা ধোঁয়ার বঙ্কিম, মানে এখানে বঙ্কিম মানে বাঁকা বড়ে ঠিক, কিন্তু এখানে কবি বুঝিয়েছেন দূষিত, ধোঁয়ার দূষিত। দেখো কার্বনটা, দেখো যখন একটা চিমনি চলে দিন রাত চলছে, তো কত কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড কত ইয়া হচ্ছে, নির্গত হচ্ছে না, তো ওইটা আমাদের কী বলছে দূষিত ওইটা ধোঁয়াটা যে দূষিত ধোঁয়া কালো পুরা, হ্যাঁ। তাহলে ওই দূষিত ইয়াটা বলছে ঘরে ফিরে আমার যে ঘরে আসছে শীতের দুঃস্বপ্নের মতো। দেখো শীতকালে যেমন শীতকালে এবার আসছে তো শীতকালে যখন আমরা কী করি লেপ ঢাকা নিয়ে ঘুমাই, তখন যেমন বলছে যদি একটা খারাপ স্বপ্ন দেখি, হ্যাঁ তখন যে হতবাক আমি উঠে দেখি, হ্যাঁ একটা দীর্ঘশ্বাস যেমন একটা নিকাশ, ধরো ঢাকা নিয়ে ঘুমাই, তো যখন একটা কোনো খারাপ স্বপ্ন দেখি তখন কী করি, অনেক ইয়া করি যে লেপ উঠান দিই আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকি। ঠিক ওই ঘটনাটাই সেরকমই তিনি ভাবছেন যে ওই ধোঁয়াটা যখন আসে তার তখনই ওরকমই মনে হয়েছে, পুরা বড় বড় দীর্ঘশ্বাস দূষিত ধোঁয়াটা আমার ঘরে ফিরে ঘরে আসছে, এটাই তিনি কবি বুঝিয়েছেন। বলছে অনেক দূরে আছে মেঘমুদির মহাদেশ। তিনি বলছেন যে অনেক দূরে আছে মেঘমুদির মহাদেশ, অর্থাৎ মেঘে ঢাকা। মদির মানে মাদকতা, মানে মদির মানে হচ্ছে মাদকতার, হ্যাঁ মাদকতায় মাদকতায় বলছে মহুয়ার দেশ আছে, মহুয়ার মাদকতায় মেঘমুদির মেঘে ঢাকা হচ্ছে মহুয়ার দেশ আছে অনেক দূরে, ঠিক আছে, এরকমই বলছে। সমস্তক্ষণ সেখানে পথে দুধারে ছায়া পেলে। দেখো গাছ যখন থাকবে একটা জঙ্গলে, যখন প্রচণ্ড গাছ থাকে তখন কী হয়, যদি যেখানে গাছ থাক ছায়া তো প্রদান করবে কি, যদি একটা রাস্তার ধারে গাছ থাকে ছায়া দেয়নি, তো নাই আমরা যাই সবাই বসি ওখানে কোনো সময়, যে একটু বসিলি বাবা ছায়ার দিছে কত সুন্দর হাওয়া দিয়েছে, একটু বসিলি একটু আরামটা জিরে নিলি, একটু রিল্যাক্স হয়ে নিলি। সে বাইকে যাও, হাঁটে যাও, সাইকেলে যাও, মনে হয় কি নি যে এখানে অনেক বাবা রোদ দিছে, একটু অনেক দূর থেকে আলি তো একটু রেস্ট নিই, গাছের ছায়া বসে কত সুন্দর লাগে, হাওয়া দেয়, হ্যাঁ ছায়া দেয়। সেটাই কবি বুঝিয়েছেন যে ওখানে জঙ্গলে তো প্রচণ্ড গাছ, তাহলে বলছে কত ছায়া দেয় বলছে, সেটাই বলছে। সমস্তক্ষণ সেখানে পথের ধরে ছায়া পড়ে, বলছে সমস্তক্ষণ 24 ঘন্টায় বলছে পথের দুধারে ছায়া ফেলছে, কারণ গাছের তো অভাব না, এখন আমরা তো প্রচণ্ড গাছ কাটিয়ে দিয়েছি, কিন্তু ওখানে জঙ্গলে তো গাছ কাটাকাটি কে কাটবে কত গাছ, এখানে বলছে অনেক বলছে পথের দুধারে ছায়া সমস্তক্ষণই পড়ে, 24 ঘন্টায় পড়ে, ঠিক আছে পথের দুধারে, এটাই কবি বলছে। দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। দেবদারু মানে তোমরা বুঝো, দেবদারু একটা গাছের নাম বলে, দেখবে ঝোপঝাড় পুরা উঁচু লম্বা হয়, হ্যাঁ আর পুরা গোল মানে খুব ডিজাইনের হয় আর কি, মানে দেখতে খুব সুন্দর লাগে, লম্বা লম্বা পাতালা হয় দেখবে, হ্যাঁ। তো দেবদার দীর্ঘ রহস্য যখন সারি যদি দেবদার গাছ থাকে তো ওটা কত সুন্দর দেখতে লাগবে, সেটাই কবি এখানে বুঝিয়েছেন। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, দেখো সমুদ্রে যেখানে থাকবে দূর সমুদ্র একটু দূরে থাকলেও কোনো ব্যাপার নাই, তাদের যে সাগরের যে ঢেউটা, সমুদ্রের যে ঢেউটা কত সুন্দর আওয়াজ করে, পুরা কলরব, হ্যাঁ একটা যেমন আওয়াজ, আওয়াজ যেমন ঢেউ আসছে থাকা করে উপর নিয়ে চলে গেছে, আবার চলে গেছে নিচে, তো সেটাই বলছি যে দেবদার দীর্ঘ রহস্য প্লাস দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। রাতে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, রাতে যখন একা থাকি আমি নিঃসঙ্গতাকে আলোড়িত করে, বলছি আমি যদি একাও থাকি নিঃসঙ্গতাকে বলছে আমার একাকিত্বটাকে ওই দূর করে দেয় ওই সমুদ্রের আওয়াজে বা সমুদ্রের গর্জনে, ঢেউগুলার গর্জনে। আমার ক্লান্তির উপরে ঝরুক মুয়া ফুল নামক মুয়ার গন্ধ, বলছে আমার ক্লান্তির উপরে, বলছে আমি ক্লান্ত হয়ে গেছি বাবা, এই শহর থাকে আমি ক্লান্ত,
হ্যাঁ এই বলছে এত কলকারখানার আওয়াজ, এত ধোঁয়া, এত দূষিত ধোঁয়া, এগুলি থাকতে থাকতে বসবাস করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। তখন কবি বলছেন হ্যাঁ যে ওই যে আমার ক্লান্তির উপরে ঝরুক মৌয়া ফুল, নামুক মৌয়ার গন্ধ। বলছে আমার ক্লান্তির উপরে বলছে মৌয়া ফুল পড়ুক, আমার আর বলছে নামুক আমার মৌয়ার গন্ধ। বলছে আমি ওখানে বলছে যেতে চাই, তিনি কবি ওখানে যেতে চাইছেন। ঠিক আছে, সেখানে তিনি একটা প্যারার মধ্যে দিয়ে বা স্তবকের মধ্যে দিয়ে তিনি নিয়েছেন। পরে একটা ঘটনা আছে সেটা বলছি এখানে, মানে সেকেন্ড ইয়াটা আর কি, প্যারাটা আর কি বা স্তবক। এখানে এখানে রহস্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহা বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। যখন কবি এখানে ধর ও আইলো মহাভারত দেশে আইলো, মানে ওই সাঁওতাল পরগনা অঞ্চলে তিনি এসেছেন। ঠিক আছে, তো তখন তিনি বলছেন বলছে নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, বলছে নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহা বনের ধারে কয়লা খনির, মানে হয়েছেটা কি, তো কয়লা মহাভারত দেশ তো আছে, ঠিক আছে মানছি, কিন্তু ওইখানেও আধুনিক মানুষের হাতে থাবা বসে গেছে। কীরকম, ওইখানে কয়লা আছে, তাহলে কী করছে আধুনিক মানুষ, ওইখানে যেয়ে কয়লাটা নিয়ে আসছে। তো কয়লা খনির যে কী হয়, যে নিচে মানুষ কয়লা কাটে, এটা উপরে তুলে, তাই তো। তো সেটাই বলছে ওই মাঝে মাঝে বলছে আমি বলছে কয়লা খনির আওয়াজ শুনতে পাই, কয়লা খনির গভীর বিশাল শব্দও শুনতে পাই। দেখো নিচে হয়তো করে কাটে কীভাবে কয়লাটাকে, সেটা তিনি হয়তো মহুয়ার দেশে গেছেন, ওই সাঁওতাল পরগনা অঞ্চলে তিনি গেছেন। তো সেখানে যখন নিবিড় অন্ধকার থাকছে রাত্রে, তখন তিনি শুনছেন যে কয়লা খনির গভীর বিশাল শব্দ তিনি শুনতে পাচ্ছেন। এটাই কবি তিনি বলেছেন বা বর্ণনা করেছেন। আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। আর শিশিরে ভেজা সবুজ সকালে, আর সকালবেলা তিনি দেখছেন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। দেখো ওইখানে সাঁওতাল পরগনা অঞ্চলে যখন ওই মানুষগুলোকে দিয়ে হয়তো কাটাচ্ছে, হ্যাঁ নিচে নামাচ্ছে। এমনি তো আধুনিক মানুষ যারা BMW গাড়ি করে যাচ্ছে আসছে, তারা তো আর নিচে নামছে না, হ্যাঁ কয়লা খনিটাতে নামছে না, যে ওরা তো মাটি কাটছে না, কাটছে কারা, হয়তো ওইরকম সাঁওতাল পরগনা মানুষ, মানে ওই যেহেতু ওই এলাকার খনিটা পাওয়া গেছে, তাহলে ওই এলাকার মানুষ কাজ করতে গেছে পেটা তাকিয়ে দিয়ে, তাহলে ওরা কি নামবে, মানুষ মরলে ওরাই মরবে, আমরা কেন আর মরবো। এরকম বড় লোকদের সবাই এরকম, যে আমরা কেন মরতে যাবো, ওদের দিয়ে খাটাবো, আমরা আর রোজগারটা আমরাই বেশি নেবো, ওদেরকে কোনো করে দিলে এলো, হ্যাঁ যা দিবি তাই মানে নেবে, ওর পেটের জ্বালায় এসেছে। ঠিক আছে, তিনি ওটাই বলছেন অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। সকালে যেমন দেখো রাত কাজ করেছে খনির নিচে, মানুষগুলো, এবার যখন সকালে ওরা উঠে এসেছে, তখন ধুলোর ওদের পুরা সারা শরীর ধুলোয় পুরা ভরে গেছে, কালো। ওইটাই তিনি বুঝিয়েছেন। বলছি ঘুমিন তাদের চোখে হানা দেয়, বলছে ঘুমিন তাদের চোখে হানা দেন, ওই পারিশ্রমিক মানুষদেরকে বলছেন ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত স্বপ্ন। আর আসলে কী হয়েছে এটা কি, দেখো ওইখানকার মানুষ কী হয়, যেহেতু কলকারখানা হয়ে গেছে, যেহেতু খনি আছে, খনি আছে, তাহলে ওখানে ওরা কাজ করে অনেক মানুষ, তাহলে ওখানে কাজ করে এমন মানুষ হয় যারা কাজ করে, যা পায় তা এনে খায়। কিন্তু ওদের কখনো কি মনে হয় যে আদৌ কি আমাদের এটা কি বন্ধ হয়ে যাবে কাজটা, কিংবা আমাকে কাজটা থেকে ছাড়ান দেবে। এরকম দেখবে আমাদের লোকালে দেখবে কোনো একটা কাজ ধরো হচ্ছে, ধরো একটা ইট ভাড়া কেউ দিচ্ছে, হতেই পারে হয় আমার দিকেও, তাহলে কেউ কাজ করতে গেছে ভাই, তো এবার ওর কাজটা হয়তো না ভালো লাগতে পারে, কিছুদিন করালে তারপর বলে ভাই তুই আসিস না, তুই কাল থেকে আসিস না, তোর থেকে আমি ভালো লোক পাই গেছি। তাহলে ওই যে সাঁওতাল পরগনার মানুষরা যারা কাজ করে ওখানে কয়লা খনিতে, তাদের মনেও ওরকম একটা মানে কী হয়, দীর্ঘ নিঃশ্বাস ওরা ফেলে যে আদৌ কি আমাকে রাখবে কাজে, কিংবা আদৌ কি খনিটা থাকবে, নাকি বন্ধ হয়ে যাবে, নাকি কাজ থেকে আমাকে ছাড়ান দেবে। এটাই এদের বলছে কী বলে যে কিসের, এটাই বলছে এদের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় গেছে, আদৌ কাজ থাকবে না থাকবে নাই, এটা নিয়ে চিন্তা করতে করতে। তো এই হলো কবিতার মূল বিষয়বস্তু। তোমাদের ভালো লাগলে একটা লাইক করবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। শেয়ার সেখানে করবে যেখানে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা বা আমার ভাই বোনগুলো ওখানে রয়েছে, তাদের সকলের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায়, সবাই যেন উপকৃত হয়। ঠিক আছে, আর ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব করে দেবে। আশা রাখছি হয়তো সবার ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, কিন্তু যাদের ভালো লাগবে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে। যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি কয়েকদিন হলো, ঠিক আছে, আর আমি চেষ্টা করব তোমাদের যত কবিতা আছে যত গল্প আছে প্রত্যেকটা আপলোড করার। আমি সময় পেলেই ভিডিও করব আর আপলোড করবো। ঠিক আছে, দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে। আর কার কোনো সমস্যা থাকলে আমার কমেন্ট বক্সে লিখো। ঠিক আছে, টাটা।